আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুশিন ঠেকাতে সীমান্তের সতর্ক অবস্থানে বিজিবি, ভারতকে দফায় দফায় সরকারের চিঠি। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর, মোট মৃত্যু ৬২৮, নতুন আক্রান্ত প্রায় ১২০০। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টার পর থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তবে আজ কোথাও উত্তেজনার কোনো খবর পাওয়া যায়নি। এদিকে সীমান্তে পুশিন ঠেকাতে দেশের ২৬ জেলার সীমান্তে প্রায় ৬০,০০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশিন করতে ব্যর্থ হয়ে নারী শিশুসহ ১০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। রবিবার রাত ৩:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে শুক্রবার ভোরে ওই ১০ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধা দিলে তারা নোম্যান্স ল্যান্ডে অবস্থান করে। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে পুশিনের উদ্দেশ্যে জড়ো করা ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দেওয়ার পর জেলার সকল সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছে গ্রামবাসীও। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। লালমনিরহাটের ৩টি সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে পুশিন চেষ্টার পর বিজিবির কঠোর বিরোধের মুখে পিছু হাঁটে বিএসএফ। এরপর থেকেই সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম জানিয়েছেন, ভারতের পুশিনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। পাশাপাশি পুশিন বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এই পুশিন প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয়, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। ইতিমধ্যে আমরা ১২ থেকে ১৩টা চিঠি দিয়েছি দিল্লিতে। ভারতকে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবেই এটা আমরা অ্যালাউ করছি না। ২০২৫ সালের তুলনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক ৩টি আলোচিত ঘটনায় প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ২০২৪ ও ২০২৫ সালের তুলনায় উন্নত হয়েছে বলেও তিনি দাবি করেন। এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানায়, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে সারা দেশে ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয় সরকারের ৩ মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস এই 4টি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। জানান, কারিকুলাম পরিবর্তন 3 মাসে সম্ভব নয়। কিছুটা পরিবর্তন করে ২০২৭ সালে পাঠ্য বই দেওয়া হবে, আর সার্বিক পরিবর্তন করে ২০২৮ সালের পাঠ্য বই পাবে শিক্ষার্থীরা। মন্ত্রী বলেন, এসএসসির সিলেবাস চলতি বছরের জুনে শেষ হচ্ছে। এদিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তারপরে আপনাদের দেখেছি আমরা রেসপেক্টিভ ডিপার্টমেন্টের প্রতিনিধি রয়েছেন। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটা জানাচ্ছিলাম, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে লেবাননে পুনরায় হামলা হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বার্তাকক্ষে আলোচনা করেছেন সহকর্মী সাইফুর রহমান শিশির ও ইসরাত সুমা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের ইতিমধ্যে ১০০ দিন অতিক্রম করেছে।
যুদ্ধবিরতি প্রচেষ্টা সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা এবং উত্তেজনা অব্যাহত রয়েছে দেশগুলোর মধ্যে। এরই মধ্যে ইরান আজ সকালে ইসরায়েলে হামলা চালিয়েছে এবং ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে। ইরান যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে এ বিষয়ে আলোচনা করব আমাদের সহকর্মী সাইফুর রহমান শিশিরের সাথে। শিশির, আজ আমরা দেখলাম যে ইরান পাল্টা হামলা চালিয়েছে। আমরা দেখছি যে চলমান যুদ্ধবিরতির জন্য আলোচনা, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলমান এই অবস্থার মধ্যে ইরান আজ ইসরায়েলে হামলা চালিয়েছে, ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। আসলে মূল ঘটনাটা কি? সংঘাতটা কিন্তু চারটি পক্ষ, যদি আমরা মোটা দাগে বলি, যে ইসরায়েলের সাথে লেবাননের এবং যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সমস্যা। তো 16ই এপ্রিল তারা একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করে, সেটি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের এবং লেবাননের সাথে ইসরায়েলের। দুপক্ষের কেউই আসলে যতটুকু ছাড় দিলে একটি আলোচনা সফল হয় সেই জায়গায় সেই ছাড়টি আসলে দুপক্ষের কেউই কিন্তু দেয়নি। সো ওই আলোচনাটি আসলে অব্যাহত রয়েছে। ইরান বেশ কয়েকবার IRGC তারা সতর্কতা দিয়েছে যে লেবাননের যুদ্ধবিরতি সত্ত্বেও যে হামলা অব্যাহত রাখা হয় সেটি বন্ধ করতে হবে। বন্ধ না করা হলে ইরান বা তেহরান কিন্তু তেল আবিবে আক্রমণ করবে। সেই কাজটি তারা আজকে করেছে গত ভোর রাতে। এবং ইরানের এই জবাব, ইরান যখন অ্যাটাক করেছে তখন ইসরায়েলও পাল্টা আক্রমণ তাদের ওখানে করেছে। এবং আপনি জানেন যে এর সাথে যদি আমি যোগ করি যে ইরানের যে প্রক্সিগুলো রয়েছে, ইরানের মিত্র যে শক্তি আছে পুরো ওয়েস্ট এশিয়ায়, লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুথি, তারাও এরই মধ্যে তারা ইসরায়েলে আক্রমণ করেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে লোহিত সাগর থেকে ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। আপনার কি মনে হয় যে আজ থেকে যে আবার সংঘাতটা শুরু হলো ইরান এবং ইসরায়েলের সাথে, এই সংঘাতটা আসলে কোন দিকে যাবে? এটা কি আরো বিস্তৃত হবে? সংঘাত তো আসলে চলছিল এবং ট্রাম্প সব পক্ষকেই শান্ত থাকতে বলেছেন, কিন্তু আসলে সংঘাত চলছে এবং এর আগেও সিজফায়ার হওয়ার পরেও কিন্তু সংঘাত থামেনি। সুতরাং এই যে পরিস্থিতিটি, এটি আসলে মনে হচ্ছে না যে সহসাই বন্ধ হয়ে যাবে। চুক্তির জন্য বা সমঝোতার জন্য আলোচনাও চলবে, দেন দরবার চলবে, দর কষাকষি চলবে। শিশির, আপনার কি মনে হয় যে আমরা যে দেখছিলাম ট্রাম্প কিন্তু কূটনৈতিক পথে একটি সমাধান চাচ্ছিলেন, তিনি কিন্তু এখন বলছেন যে যুদ্ধ চাই না, কূটনৈতিক পথে সমাধান চাই। এর মধ্যে যে ইরান ইসরায়েল দুই পক্ষ লেগে গেল, যুক্তরাষ্ট্র এখন কোন অবস্থানে রয়েছে? এখানে এই আজকে সংঘাতের পরেও কিন্তু ট্রাম্প উভয় পক্ষকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন। তবে এখানে একটি বিষয়, যে নেতানিয়াহুকে কিন্তু ট্রাম্প থামতে বলেছেন আগেই, যে আসলে দরকার নাই, স্টপ ইট। কিন্তু আসলে এখানে এক ধরনের বিভিন্ন খবরে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে নেতানিয়াহুকে কথা শোনাতে পারেনি ডোনাল্ড ট্রাম্প, এবং নেতানিয়াহু এক ধরনের নিজের উদ্যোগেই স্বপ্রণোদিত হয়েই সে এই আক্রমণটা করেছে। তো ওদিক থেকে ওয়াশিংটনের এই যে তেল আবিবকে একটু শান্ত করার প্রচেষ্টা অব্যাহত আছে। শিশির, আপনাকে ধন্যবাদ। যুদ্ধ চলছে ওয়েস্ট এশিয়াতে, কিন্তু তার প্রভাব পড়বে বিশ্বজুড়ে, বিশ্ব জ্বালানি বাজারে, বিশ্ব অর্থনীতিতে। এবং আমরা যে দেখছিলাম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের যে চলমান আলোচনা চলছিল, তার মধ্যে নতুন করে আবার ইরান ইসরায়েল লেগে গেল। এখন এই আলোচনা শান্তি চুক্তি হবে কিনা তা কারো জানা নেই। সময় বলে দেবে এই শান্তি চুক্তি হবে কিনা বা সংঘাত আরো বাড়বে কিনা। গত 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা 1185 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1092 জন এবং গত 15 মার্চ থেকে 8 জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 80,104 জন। গত 24 ঘন্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা 93 জন। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা 9,779 জন। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। সোমবার বেলা 3টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতে তারকা চিহ্নিত নানা প্রশ্নের উত্তর দেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এক প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানান, চলতি মৌসুমে দেশে মোট 3,27,05,929 মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছে। আরেক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, 2024-25 অর্থ বছরে বাংলাদেশ বিশ্বের 202টি দেশে পণ্য রপ্তানি করেছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সাইবার সুরক্ষা আইন ও জুয়া প্রতিরোধ আইনের সংশোধন আনা হবে। পরবর্তী অধিবেশন বসবে আগামীকাল বেলা 3টায়।
হামের টিকা আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলাটির আবেদন করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এবং পরে তা খারিজ করে দেয়। অভিযুক্ত বাকি 3 জন হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। মামলার আবেদনে বলা হয় 15 মার্চ থেকে 4 জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫,৭০০-র বেশি হামে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। হাম ও হামের উপসর্গে দেশে 620 শিশু প্রাণ হারিয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 19 জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার সকালে মিন্দানাও দ্বীপে 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। 1 মিটারের বেশি উচ্চতার ঢেউয়ের সুনামি কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। ফিলিপাইন সিভিল ডিফেন্স কার্যালয় জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সকসার্জেন অঞ্চলটি। এ অঞ্চলে 12 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন কমপক্ষে 129 জন। যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার মধ্যে বিশ্বকাপ খেলতে মেক্সিকোতে পৌঁছেছে ইরান ফুটবল দল। তুরস্কে 3 সপ্তাহের প্রস্তুতি শেষে মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছেছে তারা। যুক্তরাষ্ট্র বেশ কয়েকজন কর্মকর্তা ও প্রশাসনিক সদস্যকে ভিসা না দেয়ায় শেষ মুহূর্তে অ্যারিজোনার বদলে মেক্সিকোকে বেস ক্যাম্প হিসেবে বেছে নেয় ইরান। তবে খেলোয়াড়দের সবাই ভিসা পেলেও প্রতিনিধি দলের 15 সদস্য ভিসা পাননি বলে অভিযোগ করেছে দেশটি। এ নিয়ে ফিফার হস্তক্ষেপও চেয়েছে তারা। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুশিন ঠেকাতে সীমান্তের সতর্ক অবস্থানে বিজিবি, ভারতকে দফায় দফায় সরকারের চিঠি। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 8 শিশুর, মোট মৃত্যু 628, নতুন আক্রান্ত প্রায় 1200। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।